সবাই কেমন আছিস? আশা করছি সবাই ভালো আছিস। তোদের সবাইকে তোদের প্রিয় চ্যানেল বিজ্ঞান শিক্ষাতে স্বাগতম। আজকে আমি তোদের ক্লাস 8-এর অণুজীবের জগৎ সম্পর্কিত যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম সেই চ্যাপ্টারের 2 নম্বর পার্ট সম্পর্কে আলোচনা করব। যারা 1 নম্বর পার্ট দেখিসনি তারা 1 নম্বর পার্ট দেখে আসবি। আর এই ভিডিওতে আমি অণুজীবের জগতের কি ভূমিকা আছে পরিবেশে সেটা সম্পর্কে আলোচনা করব। এবং তার মধ্যে প্রথমে কৃষি, তারপর খাদ্য প্রক্রিয়াকরণ, ওষুধ প্রস্তুতি আর বর্জ্য নিষ্কাশনে অণুজীবের কি ভূমিকা আছে সেই সম্পর্কে পড়ব। তাহলে প্রথমেই পরিবেশে অণুজীবের ভূমিকায় কৃষিতে প্রথমে কি আছে? কৃষি রয়েছে। কৃষিতে অণুজীবের জগতের অণুজীবদের কি ভূমিকা রয়েছে সেই ভূমিকা সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করব। কৃষি জানতে হলে আমাদের কৃষিতে সর্বপ্রথম কি আসবে? গাছ আসবে, তাই তো? যে কোনো গাছ আসবে। কারণ কি কৃষি মানেই তো গাছের কি করা, যে কোনো গাছের, মনে কর যে কোনো গাছের বড় ফল জাতীয় গাছের বাগিচা হবে, অথবা কি হবে? ঘাস জাতীয় গাছ হবে, যেরকমের ধান। তাহলে এইগুলো সর্বপ্রথমে আসবে। তার জন্য আমি একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন স্বরূপ একটা ছবি এঁকে নিলাম। ঠিক আছে, এটা হলো কৃষির সঙ্গে যুক্ত কিছু গাছ আমি এঁকে নিলাম। এবার প্রথমেই এই গাছের সঙ্গে অণুজীবের কি ভূমিকা রয়েছে, বা এই গাছকে কি করে হেল্প করে অণুজীবরা, সেই সম্পর্কে আমরা জানবো। প্রথমেই গাছ কি হয়? প্রথমে কি থাকে? প্রথমে বীজ থাকে, বীজের থেকে আস্তে আস্তে করে কি হয়? বড় হয়। তাহলে এই যে গাছের গ্রোথ, এই গ্রোথের জন্য কি দরকার? বিভিন্ন ধরনের মেটেরিয়াল দরকার, যেরকমের কার্বোহাইড্রেট দরকার, তারপরে প্রোটিন দরকার, তারপরে গাছের যে জেনেটিক মেটেরিয়াল রয়েছে, যেরকমের ডিএনএ রয়েছে, আরএনএ রয়েছে, এইগুলোর মধ্যে কি দরকার? এইগুলোর জন্য কি দরকার? নাইট্রোজেন দরকার। ঠিক আছে, অর্থাৎ এই গাছকে বৃদ্ধি পেতে হলে কি কি দরকার? শর্করা দরকার, তারপরে প্রোটিন দরকার, আর কি দরকার? নিউক্লিক অ্যাসিড দরকার, বা ডিএনএ, আরএনএ। এইগুলো গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গাছের বৃদ্ধির জন্য এবং গাছের যে জৈবনিক ক্রিয়া রয়েছে সেই ক্রিয়াগুলো চালানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে এই যে প্রোটিনটা রয়েছে, এই প্রোটিন আর ডিএনএ, আরএনএ বা নিউক্লিক অ্যাসিড, এই দুটো জিনিস কি দিয়ে গঠিত হয়? নাইট্রোজেন দিয়ে গঠিত। তাহলে গাছের বৃদ্ধির জন্য নাইট্রোজেন অত্যাবশ্যকীয় একটা অংশ। যদি গাছ নাইট্রোজেন না পায়, তাহলে কি হতে পারবে না? ওর বৃদ্ধি ঘটবে না, একটা সময় কি হয়ে যাবে? মারা যাবে। এবার কথা হচ্ছে যে আমি কৃষির থেকে গাছে গেলাম, গাছের থেকে নাইট্রোজেনে চলে আসলাম। কেন নাইট্রোজেনের কথা আসলাম? অণুজীবের চ্যাপ্টার পড়াতে গিয়ে নাইট্রোজেন কোথা থেকে আসলো সেটা এখন বলবো। এবার এই যে গাছের বৃদ্ধির জন্য বললাম প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড দরকার, যার মধ্যে কি রয়েছে? নাইট্রোজেন রয়েছে। এই নাইট্রোজেনটা গাছ কোথার থেকে পায়? গাছ মাটির মধ্যে অ্যামোনিয়াম আয়ন থাকে, আর কি থাকে? নাইট্রেট আয়ন থাকে, NO3-। তাহলে এই নাইট্রেট আয়ন আর অ্যামোনিয়াম আয়ন গাছ কি করে? এই মাটির থেকে গ্রহণ করে। এবং এইখানটাতে অ্যামোনিয়াম আয়নের মধ্যে দেখতে পাচ্ছিস নাইট্রোজেন আছে, এখানে নাইট্রেট আয়নের মধ্যে কি আছে? নাইট্রোজেন রয়েছে। এই নাইট্রোজেনগুলোই গাছকে বৃদ্ধি পেতে সহায়তা করে, বড় হতে সহায়তা করে। গাছের যত দরকার নাইট্রোজেনের সকল নিড কিসের থেকে পূরণ হয়? এই অ্যামোনিয়াম আয়ন আর এই নাইট্রেট আয়নের মাধ্যমে। তাহলে পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে গাছ নাইট্রোজেন কোথার থেকে পায়? মাটির থেকে পায়। এবং কি রূপে গ্রহণ করে এই নাইট্রোজেনটা অ্যামোনিয়াম নাই নাইট্রেট আয়ন রূপে গ্রহণ করতে পারে। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? যখন বৃষ্টি হয়, এই বৃষ্টি জলের সঙ্গে কি হতে পারে? এই অ্যামোনিয়াম আয়ন আর নাইট্রেট আয়ন ধুয়ে চলে যেতে পারে। তাহলে একটা সমস্যা, গাছ তখন মাটির উর্বরতা শক্তি কমে যাবে আর গাছের বৃদ্ধি ব্যাহত হবে। আরও একটা জিনিস রয়েছে,
আর একটা জিনিস হলো, আমরা আমরা সবাই জানি বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে, প্রায় 77.5% নাইট্রোজেন রয়েছে। তাহলে বায়ুমণ্ডলের এই যে নাইট্রোজেনগুলো রয়েছে, এই নাইট্রোজেনগুলো না নিয়ে গাছ কেন এই মাটির নাইট্রোজেনগুলোই কেন নিচ্ছে? এই মাটিতে যে যৌগগুলো রয়েছে, অ্যামোনিয়াম আয়ন, তারপরে নাইট্রেট আয়ন, এর নাইট্রোজেনগুলোই কেন নিচ্ছে? কেন এই বায়ুতে বা বাতাসে যে নাইট্রোজেন রয়েছে তাকে নিচ্ছে না? কারণ গাছ কি করতে পারে না, গাছ এই নাইট্রোজেনগুলোকে সরাসরি বায়ু থেকে গ্রহণ করতে পারে না। গাছ কি করতে পারে না, এই বায়ুতে যে নাইট্রোজেন রয়েছে সেই নাইট্রোজেনকে সরাসরি গ্রহণ করতে পারে না। তার কারণে গাছের কি করতে হয়, তার কারণে গাছের এই মাটিতে যে আয়নগুলো রয়েছে এই আয়নগুলোর সহায়তা নিতে হয়। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই যে বাতাসের নাইট্রোজেনগুলো, এইগুলো এই অ্যামোনিয়াম আয়ন আর এই নাইট্রেট আয়নে কি করে তৈরি হয়, কে তৈরি করে? এক ধরনের কি আছে, এক ধরনের অণুজীব আছে, অনেক ধরনের, এক ধরনের না, অণুজীব আছে। এই অণুজীবরাই কি করে, এই অণুজীবরাই বাতাসের যে নাইট্রোজেন রয়েছে সেই নাইট্রোজেনকে মাটিতে আবদ্ধ করতে সাহায্য করে। কিভাবে আবদ্ধ করে? হয় অ্যামোনিয়াম আয়ন রূপে আবদ্ধ করে, নাই নাইট্রেট আয়ন রূপে আবদ্ধ করে। তাহলে কি কি রকমের অণুজীব রয়েছে দেখ, স্বাধীনজীবী অণুজীব রয়েছে, স্বাধীনজীবী অণুজীব রয়েছে। স্বাধীনজীবী অণুজীব কারা? স্বাধীনজীবী অণুজীব সেই সব অণুজীব যারা কি করে স্বাধীনভাবে মাটিতে বসবাস করতে পারে এবং কি করে, এবং বাতাসে যে নাইট্রোজেন থাকে সেই নাইট্রোজেনকে কারোর ওপর নির্ভর না করে নিজেরাই স্বাধীনভাবে এই বাতাসের নাইট্রোজেনকে অ্যামোনিয়াম আর নাইট্রেট আয়ন রূপে সংবর্ধন করতে সাহায্য করে। তাহলে এই স্বাধীনজীবী কিছু অণুজীবের নাম পরীক্ষায় আসতে পারে। কি কি আসতে পারে? ক্লস্ট্রিডিয়াম, আর কি আসতে পারে? আর অ্যাজোটোব্যাক্টর, তাহলে এই যে দুইজনের নাম লিখলাম, ক্লস্ট্রিডিয়াম আর অ্যাজোটোব্যাক্টর, এরা দুইজনেই কি এক ধরনের ব্যাকটেরিয়া, এবং এরা কি ধরনের ব্যাকটেরিয়া? স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। এদের কাজ কি? এরা বাতাসে যে নাইট্রোজেন রয়েছে সেই নাইট্রোজেনকে মাটিতে অ্যামোনিয়াম অথবা বা মাটিতে কি করতে, সংবর্ধন করতে সাহায্য করে। কেন এদেরকে স্বাধীনজীবী বলছি? কারণ এরা কি করে, কারো সহায়তা ছাড়া নিজেরাই নিজেদের মতো করে এর বাতাসের নাইট্রোজেনকে মাটিতে সংবর্ধন করতে সাহায্য করে। তারপরে আরো এক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে, সেই ব্যাকটেরিয়াদেরকে কি বলা হয়? রাইজোবিয়াম। এই রাইজোবিয়ামকে এক ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া। মিথজীবীটা কি আগের ক্লাসে আমি বলে দিয়েছি। মিথজীবী ব্যাকটেরিয়া কি নাম তার? রাইজোবিয়াম। এই রাইজোবিয়ামরা কি করে, কেন রাইজোবিয়াম, কেন এদেরকে মিথজীবী ব্যাকটেরিয়া বলছে? কারণ এরা এই আগের যে স্বাধীনজীবী ব্যাকটেরিয়াগুলো ছিল, এই স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার মতো কারোর সহায়তা ছাড়া একাই মাটিতে নাইট্রোজেন সংবর্ধন করতে পারে না। ওদের কি লাগে? এই রাইজোবিয়ামদের এক ধরনের গাছের হেল্প লাগে। কি গাছের হেল্প লাগে? সিম জাতীয় গাছের হেল্প লাগে। আগের ক্লাসে আমি বলে দিয়েছিলাম সিম জাতীয় গাছের কি থাকে, সিম জাতীয় গাছের যে শিকড় রয়েছে, শিকড়ে এরকমের গোল গোল নোডিউল দেখতে পাওয়া যায়। কি দেখতে পাওয়া যায়? নোডিউল দেখতে পাওয়া যায়। বুঝতে পেরেছিস? তাহলে এই নোডিউলগুলোর মধ্যে কে বসবাস করে? এই নোডিউলগুলোর মধ্যে এই রাইজোবিয়ামরা বসবাস করে। আর কি করে? রাইজোবিয়ামরা বসবাস করে আর কি করে? এই রাইজোবিয়ামরা বাতাসে যে নাইট্রোজেনটা রয়েছে সেই নাইট্রোজেনকে এই গাছের শিকড়ের মধ্যে কি করতে, সংবর্ধন করতে সহায়তা করে, এবং গাছ কি করে, সেই নাইট্রোজেনকে কাজে লাগিয়ে খাদ্য তৈরি করে এবং বড় হয়। আর তার পরিবর্তে গাছ কি করে, গাছ খাদ্যের কিছু পরিমাণ অংশ এই রাইজোবিয়ামদেরকে দেয়। আর কি করে? আর রাইজোবিয়ামদেরকে থাকার ব্যবস্থা করে দেয়। অর্থাৎ ওরা কি করছে, পরস্পরকে সাহায্য করছে এবং পরস্পরের দুইজনে উপকৃত হচ্ছে। এই সম্পর্ককে কি বলা হয়? মিথজীবী সম্পর্ক, বা এটাকে বলা হয় মিথজীবিতা। এর মাধ্যমে কি করছে, এর মাধ্যমে ওরা পরস্পরকে হেল্প করছে। তাহলে
তাহলে যখন এই গাছ কি হয়ে যাবে, এই গাছ যখন মারা যাবে তখন এই গাছের শেকড়গুলো কি পচে যাবে, পচে গিয়ে শেকড়ের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে, সেই নাইট্রোজেনকে কি করবে, মাটিতে মিশিয়ে দিতে সাহায্য করবে। তাহলে এই মিথজীবী ব্যাকটেরিয়া এক ধরনের, তাহলে কি মিথজীবী ব্যাকটেরিয়ার নাম কি, রাইজোবিয়াম। এরা কি করতে পারে, এরাও মাটিতে নাইট্রোজেন সংবর্ধন করতে সাহায্য করে, কিন্তু সিম জাতীয় গাছের সহায়তা নিয়ে। যার কারণে তোদের যারা কৃষক ফ্যামিলির ছেলে মেয়ে যারা আমার ভিডিও দেখছিস, তারা অনেকেই জানিস তাদের যখন কি করা হয়, যখন জমি চাষ করা হয়, চাষ করার পরে মনে কর একটা জমিতে অনেক দিন ধরে ফসল ফলানো হলো, 2-3 বছর ফসল ফলানো হলো, তারপরে 1 বছর কি করা হয়, 1 বছর এক ধরনের গাছ লাগিয়ে দেয়, অনেক বড় বড় গাছ হয়, ঠিক আছে, পাটের মতো লম্বা লম্বা গাছ হয়। ওই গাছের নাম আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না, ঠিক আছে, ধঞ্চা গাছ সম্ভবত। তাহলে ওই গাছে কিন্তু কোনো ফলন দেয় না, কিন্তু ওই গাছ কেন লাগায়, কারণ ওই গাছ হলো সিম্ব জাতীয় এক ধরনের গাছ, এবং ওই গাছের যে শেকড় রয়েছে, শেকড়ে কি থাকে, শেকড়ে নোডিউল থাকে, আর ওর মধ্যে কে বসবাস করে, রাইজোবিয়ামরা বসবাস করে। এবং যখন ওই গাছ কি যায়, মেরে ফেলায় 6 মাস কি 7 মাস পরে, তখন কি হয়, তখন এই ওপরের থেকে কিছুটা পরিমাণ রেখে দিয়ে মারে, যাতে করে এই গাছের এই অংশটা পচে যায়, পচে গিয়ে মাটিতে নাইট্রোজেনটা মিশে যেতে পারে এবং মাটির উর্বরতা শক্তি যার ফলে বেড়ে যায়। এবং তার পরবর্তীতে আবার কি করে, তার পরবর্তীতে তারা আবার কাজ করা, ওই জমিতে কি করতে পারে, বিভিন্ন ধরনের শস্য ফলাতে পারে। তাহলে এদের অনেক ভূমিকা রয়েছে আমাদের কৃষিকাজে। আর কি আছে, আর শৈবাল রয়েছে, তোদের বইয়ে শৈবালের কথা পুরোপুরি দেওয়া নেই, তাও আমি বলে দিচ্ছি। তাহলে কি আছে, নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, এরাও কি করে, এরাও নাইট্রোজেন সংবর্ধন করে। কি কি রয়েছে, নস্টক রয়েছে, আর কি আছে, অ্যানাবিনা রয়েছে। এরা দুইজন কি করে, অ্যানাবিনা, এরা দুইজন নাইট্রোজেনকে সংবর্ধন করতে সাহায্য করে। আচ্ছা দেখ, এইখানটাতে আমি সবার নিচেই কি দিয়েছে, নামের নিচেই দাগ দিয়েছি, দাগ কিন্তু দিতে হবে, কারণ কি সায়েন্টিফিক নেমের নিচেই দাগ দিতে হয়। আচ্ছা, এই নস্টক আর অ্যানাবিনা দেখতে অনেকটা কেমন, এরকমের দেখতে হয়, পুতির দানার মতো দেখতে হয়, গোল 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 হয়। একটা কোষ হয় বড়, সেই বড় কোষকে বলা হয় হেটেরোসিস্ট কোষ, আর এই হেটেরোসিস্ট কোষই কী করে, নাইট্রোজেন সংবর্ধন করতে সাহায্য করে। তাহলে এই যে শৈবালটা আঁকলাম এইখানটাতে, এটা কি ধরনের শৈবাল, এটা হলো নস্টক বা অ্যানাবিনা, ঠিক আছে। দুইজনই সেম দেখতে, আমি কেন বা বলছি, কারণ দুইজনই একই রকমের দেখতে, একজনের একটুখানি বড় এই গোল গোল বা কোষগুলো বড় বড়, একজনের কোষগুলো ছোট ছোট, দেখে মনে হবে যেন একই রকমের দেখতে, বা একটা রকম বড় কোষ থাকে যেটাকে হেটেরোসিস্টেই মাত্র বললাম। তাহলে এরাও কি করে, এরাও নাইট্রোজেন সংবর্ধন করতে সাহায্য করে, কিসের মাধ্যমে, ওদের হেটেরোসিস্ট কোষের মাধ্যমে। সবার আশা করি ক্লিয়ার হয়েছে এইখানটাতে, সবার কারোর কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবারে এই যে গাছগুলো আমরা কি করলাম, এখানটাতে আঁকলাম, এই গাছরা তো সারা জীবন কি করে না, এই গাছরা সারা জীবন বৃদ্ধি পায় না, একটা সময় কি হয়ে যায়, গাছ মারা যায়, মানুষ যেরকম মারা যায়, অন্য প্রাণী মারা যায়, গাছও মারা যায়। তাহলে যখন এই গাছরা মারা যায়, তখন কি ঘটনা ঘটে, এই মৃত গাছগুলোর মধ্যে যে নাইট্রোজেন রয়েছে, এই মৃত গাছগুলোর মধ্যে যে নাইট্রোজেন রয়েছে, সেই নাইট্রোজেনকে এক ধরনের অণুজীবরা কনভার্ট করে অ্যামোনিয়াতে পরিণত করে দেয়। কিসে পরিণত করে দেয়, অ্যামোনিয়াতে পরিণত করে দেয়, অ্যামোনিয়া। তাহলে সেই কি বলে, তাহলে সেই অণুজীবদের, যেহেতু ওই অণুজীবরা কি করছে, গাছের মধ্যে নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে পরিণত করছে, তার জন্য ওই অণুজীবদের অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া বলা হয়, বা অ্যামোনিফাইং অণুজীব বলা হয়, ঠিক আছে। ব্যাকটেরিয়ারা করে বলে তার জন্য ওদেরকে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া বলা হয়। ক্লিয়ার হয়েছে? তাহলে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া পরীক্ষায় আসতে পারে, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া কাদের বলা হয়, তাহলে কি লিখবি, তাহলে লিখতে হবে যে এক ধরনের অণুজীব রয়েছে, সেই অণুজীবরা মৃত গাছ বা মৃত প্রাণীর দেহাবশেষকে কি করে, অ্যামোনিয়া রূপে মাটিতে কি করে মিশিয়ে দিতে সাহায্য করে, তাদেরকে কি বলা হয়, তাদেরকে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া বলে, যেহেতু ব্যাকটেরিয়া করছে, এবং এই প্রক্রিয়াকে কি বলা হয়, অ্যামোনিফিকেশন বলা হয়। আচ্ছা, তাহলে আমি
কি পড়ালাম প্রথমে তোদের, আচ্ছা কি পড়ালাম একটুখানি পরে আমি কি করে দিচ্ছি, সংক্ষেপ করে দিচ্ছি। এবার এই যে অ্যামোনিয়াটা রয়েছে, এই অ্যামোনিয়াটা কি হয়, অ্যামোনিয়াটাকে আরও এক ধরনের ব্যাকটেরিয়া আসে, ঠিক আছে। এই অ্যামোনিয়ার পরে কি আসে, অ্যামোনিয়ার পরে আরও এক ধরনের ব্যাকটেরিয়া ক্রিয়া করে প্রথমে কি করে, প্রথমে নাইট্রাইট NO2 মাইনাস, তারপরে নাইট্রেটে পরিণত করে দেয়। এই যে নাইট্রাইটের পরে কিসে পরিণত করে দেয়, এই নাইট্রেটে পরিণত করে দেয়। এবং নাইট্রেটে পরিণত করে দেওয়ার পরে কি হয়ে যায়, তারপরে গিয়ে এই নাইট্রেটকে গাছ গ্রহণ করতে পারে। তাহলে এই অ্যামোনিয়ার থেকে প্রথমে নাইট্রাইট তারপরে নাইট্রেটে পরিণত হওয়ার এই ধাপকে কি বলা হয়, নাইট্রিফিকেশন বলা হয়। এটা একটুখানি মনে রাখবি, পরীক্ষায় অনেক সময় কি করে প্রশ্ন আসতে পারে এখান থেকে। নাইট্রিফিকেশন বলতে কি হয়, তাহলে কি হবে, মৃত গাছগাছালি যখন অ্যামোনিয়াতে পরিণত হয়ে যায় তখন সেই অ্যামোনিয়ার থেকে প্রথমে নাইট্রাইট, তার থেকে কিসে নাইট্রেটে পরিণত হয়, এই ঘটনাকে কি বলা হয়, নাইট্রিফিকেশন বলা হয়। এবং এই ঘটনা ঘটাতে যেই ব্যাকটেরিয়ারা কাজ করে তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এরকম দুটো ব্যাকটেরিয়ার নাম কি, নাইট্রোসোমোনাস আর কি নাইট্রোব্যাক্টার আর নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার আর নাইট্রোসোমোনাস, নাইট্রোসোমোনাস, ঠিক আছে, নিজেই দাগ দিতে হবে। তাহলে বুঝতে পেরেছিস এই মাটিতে এই অ্যামোনিয়াম আয়ন আর এই নাইট্রেট কোথার থেকে আসলো। তাহলে প্রথমেই এই যে কি ছিল, বায়ুতে নাইট্রোজেন ছিল, সেই নাইট্রোজেনটাই কি হলো, সেই নাইট্রোজেনটাই স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার মাধ্যমে কিছু পরিমাণে সংবর্ধিত হলো মাটিতে, আবার মিথজীবী ব্যাকটেরিয়ার মাধ্যমে কিছু পরিমাণে সংবর্ধিত হলো, আবার কি নীলাভ সবুজ শৈবালের মাধ্যমে কিছু পরিমাণে সংবর্ধিত হলো, যার থেকে গাছ কি করলো, গাছ কিছুটা গ্রহণ করার পরে বড় হলো এবং গাছের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে গেল। গাছ যেহেতু বড় হচ্ছে নাইট্রোজেনের পরিমাণও বাড়ছে। গাছ যখন মারা যাবে তখন কি হবে, ওই মারা যাওয়া অংশের থেকে নাইট্রোজেনকে বের করে নিয়ে আসবে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, বের করে এনে কিসে পরিণত করবে, অ্যামোনিয়াতে পরিণত করবে বা অ্যামোনিয়াম আয়নে পরিণত করবে। এই অ্যামোনিয়া কোথার থেকে আসলো, এই অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার দ্বারা অ্যামোনিয়া মাটিতে আসলো। আর কি, আর এই যে এখানে যে নাইট্রেটে গেছিলাম বা যে নাইট্রেট আয়ন আঁকলাম, সেই নাইট্রেট আয়নটা কোথার থেকে আসলো, এই অ্যামোনিয়াকে আবার অন্য আরেক ধরনের ব্যাকটেরিয়া আসবে, সেই ব্যাকটেরিয়ার নাম কি, নাইট্রোব্যাক্টার আর নাইট্রোসোমোনাস। তারা কি করবে, তারা প্রথমে অ্যামোনিয়ার থেকে নাইট্রাইট তারপরে কি নাইট্রেটে পরিণত করবে, আর এই নাইট্রেটকে গাছ গ্রহণ করবে। তাহলে দেখতে পাচ্ছিস এই নাইট্রোজেনটা কি হচ্ছে, একটা চক্রাকারে আবর্তিত হচ্ছে। নাইট্রোজেনের এই চক্রাকার আবর্তনকে কি বলা হয়, নাইট্রোজেন সাইকেল বলা হয়। নাইট্রোজেন সাইকেল তোদের বইয়ে বা তোদের সিলেবাসে নেই, আমি তার জন্য আলোচনা করব না, এতে তোদের অত ধ্যান দেওয়ারও দরকার নেই। তাও যদি তোদের কারোর কি হয়, মানে জানার একটুখানি ইচ্ছা হয়, তাহলে কি আমার ক্লাস 10-এর ভিডিও দেওয়া আছে নাইট্রোজেন সাইকেল সম্পর্কে, সেটা তোরা দেখে আসতে পারিস, ঠিক আছে। এখানে কিন্তু আমি আলোচনা করব না। তাহলে ক্লিয়ার হয়েছে। তাহলে পরীক্ষায় এখান থেকে এরকমের প্রশ্ন আসতে পারে, যে পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে, কেমন টাইপের প্রশ্ন আসতে পারে, আমি এখন একটুখানি আলোচনা করে দিচ্ছি। পরীক্ষায় এরকমের প্রশ্ন আসতে পারে যে কি বলে, কৃষিকাজে অণুজীবের ভূমিকা লেখো। তাহলে কৃষিকাজে অণুজীবের ভূমিকা কি, কৃষিকাজ করার জন্য মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করতে হবে, আর উর্বরতা শক্তি বৃদ্ধি করার অর্থ হলো মাটিতে অ্যামোনিয়াম আয়ন আর নাইট্রেট আয়নের পরিমাণ বাড়ানো। তাহলে অ্যামোনিয়াম আয়ন আর নাইট্রেট আয়ন কি করে আসবে, বিভিন্ন ধরনের অণুজীবরা বাতাসে যে নাইট্রোজেন রয়েছে সেই নাইট্রোজেনকে সংবর্ধন করবে, আর এইভাবেই করেই অ্যামোনিয়াম আয়ন আর নাইট্রেট আয়ন আসবে, আর সেইগুলো গাছ কি করবে, গ্রহণ করবে এবং কৃষিতে বাম্পার ফলন হবে, তাই তো।
তাহলে কি সেরকমের অণুজীবের নাম লিখতে হবে, দুটো অণুজীবের নাম লিখবি। স্বাধীনজীবী অণুজীব যারা কি করে নাইট্রোজেন, যারা স্বাধীনভাবে অন্যের সাহায্য ছাড়াই নাইট্রোজেন সংবর্ধন করে, তাদের নাম লিখতে হবে। যেরকম কলস্ট্রিডিয়াম আর কি আছে, অ্যাজিটোব্যাক্টার রয়েছে। তাহলে এরা কি করতে পারে, স্বাধীনভাবে বা একা একাই মাটিতে মানে হাওয়াতে যে নাইট্রোজেন রয়েছে সেই নাইট্রোজেনকে সংবর্ধন করতে পারে। তারপরে কি মিথজীবিতার মাধ্যমে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া মাটিতে সংবর্ধন করতে পারে নাইট্রোজেনকে। আবার নীলাভ সবুজ শৈবাল যেমন অ্যানাবিনা নস্টক এরাও নাইট্রোজেন সংবর্ধন করতে পারে। তাহলে এইগুলো লিখতে হবে। আর কি, আর হলো তোরা সবাই পাট গাছ দেখেছিস, পাট গাছ কি হয়ে যায়, পাটের ফলন হয়ে যাওয়ার ফলে পরে গাছকে কেটে দেওয়া হয়, তারপরে সেটাকে কি করে দেওয়া হয়, সেটাকে পুকুরে বা জলের মধ্যে রেখে দেওয়া হয় অনেকদিন জাগ দিয়ে। কেন রেখে দেওয়া হয়, কারণ পাটের যে তন্তু সেই তন্তুকে নষ্ট করে দিতে, তন্তুকে নষ্ট করতে না, এই তন্তুতে পেকটিন নামক এক ধরনের পদার্থ থাকে, সেই পদার্থকে ভেঙে দিতে সাহায্য করে কি, জলের মধ্যে থাকা এক ধরনের অণুজীব। আর সেই পেকটিন তন্তু যখনই ভেঙে যায় তখন কি হয়, সহজেই আঁশকে টেনে সরিয়ে ফেলা যায়, টেনে সরিয়ে দেওয়া যায়। তাহলে এখানেও কৃষিতে কাদের ভূমিকা রয়েছে, অণুজীবের ভূমিকা রয়েছে। আশা করি তোদের এইখানটাতে কারোর কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে কি আছে, খাদ্য প্রক্রিয়াকরণে অণুজীবের ভূমিকা আছে। এইখানটাতে আমি একটুখানি আমার মুখের কথা শোন, এই বোর্ডে এটা এত বেশি কঠিন কনসেপ্ট না যে বোর্ডে পড়ানো লাগবে। দেখ আমার মুখের কথা শোন, সেটা হলো খাদ্য প্রক্রিয়াকরণ। খাদ্য প্রক্রিয়াকরণ মানে কি, এক রকমের খাদ্যের থেকে অন্য রকমের খাদ্য তৈরি করার যে পদ্ধতি সেটাকেই কি বলে, খাদ্য প্রক্রিয়াকরণ। যেমন ধর কি হলো, দুধ থেকে আমরা কি করছি, দই বানাচ্ছি। তাহলে কি একরকম খাদ্য, দুধ একরকম খাদ্য, সেটার থেকে অন্য আর একটা রকমের খাদ্য তৈরি হচ্ছে, দই তৈরি হচ্ছে। তাহলে কি এটা খাদ্য প্রক্রিয়াকরণ। অথবা কি করছি, ফলের রস থেকে অ্যালকোহল বানাচ্ছি, অ্যালকোহলের থেকে ভিনেগার বানাচ্ছি। তাহলে এটা কি, এটা আবার খাদ্য প্রক্রিয়া, একটা রকমের খাদ্যের থেকে অন্য রকমের খাদ্যে চলে আসছে। তাহলে এটা হলো খাদ্য প্রক্রিয়াকরণ। এবার দুধ থেকে দই কেন হবে, এমনি এমনি তো হয়ে যাবে না। তাহলে কেন হবে, কারণ দুধের মধ্যে যখন আমরা কি দেব, দুধের মধ্যে যখন আমরা ল্যাক্টোব্যাসিলাস দিয়ে দেব, তখন কি হবে, তখন সেই ল্যাক্টোব্যাসিলাস দুধকে দইতে পরিণত করে দেবে। ঠিক আছে, তাহলে তার জন্য যারা তোরা বাড়িতে দই পেতেছিস তারা জানিস, যখন কি করতে বাড়িতে দই পাততে হয় তখন কি হয়, বাজারের থেকে একটুখানি হলেও দই সেই দুধের মধ্যে দিতে হয়। কখন দিতে হবে, তাহলে দই বানানোর পদ্ধতি কি, প্রথমে কি করতে হবে, প্রথমে দুধটাকে জাল দিতে হবে, জাল দেওয়ার পরে তারপরে তাপমাত্রাকে কমিয়ে 37°C নিতে হবে। তার মধ্যে গিয়ে কি দিতে হবে, ল্যাক্টোব্যাসিলাস দিতে হবে। ল্যাক্টোব্যাসিলাস পাবি কোথার থেকে, বাজারের থেকে একটুখানি দই নিয়ে আসতে হবে কিনে। সেই দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাক্টোব্যাসিলাস রয়েছে, সেটাকে যখন ওই 37°C তাপমাত্রার বাড়ি দুধের মধ্যে দিবি, তখন ওটা কিসে পরিণত হয়ে যায়, কয়েক ঘন্টা পরে সেই ল্যাক্টোব্যাসিলাসরা প্রচুর পরিমাণে ওই দুধের মধ্যে গ্রো করে এটাকে দইতে কনভার্ট করে দেবে। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা খাদ্য প্রক্রিয়াকরণ বা খাদ্য শিল্পে আমরা কি করতে পারি, অণুজীবের ভূমিকা রয়েছে। তারপরে আরও অণুজীবের ভূমিকা কোথায় আছে, যেমন ধর ফলের রসকে আমরা কিসে পরিণত করতে পারি, ফলের রস থেকে অ্যালকোহল বানাতে পারি। তাহলে ফলের রস থেকে অ্যালকোহল কি করে বানানো যায়, ফলের রসের মধ্যে কি থাকে, শর্করা থাকে। এই শর্করার মধ্যে যদি আমরা কি দিয়ে দিই, ইস্ট দিয়ে দিই, তাহলে কি হবে, তাহলে কিন্তু ওই ইস্ট শর্করা থেকে কিসে কনভার্ট করে দেবে, কি বলে, শর্করার থেকে অ্যালকোহলে পরিণত করে দেবে শর্করাটাকে। ঠিক আছে, তাহলে বড় ক্লাসে উঠলে যখন কেমিস্ট্রি পড়বি তখন জানবি কি করে শর্করার থেকে অ্যালকোহল পরিণত হয়। তাহলে এখন শুধু মনে রাখ কি করে ইস্ট শর্করাকে অ্যালকোহলে বানিয়ে দিতে পারে। আমার কাছে ইস্ট আছে, আগের দিন আমি কিনে এনেছিলাম, কারণ আমার যে কিছু স্টুডেন্ট আছে ওদেরকে দেখানোর জন্য মাইক্রোস্কোপের নিচেই আমার কাছে আছে। তোরা সবাই দেখতে পাচ্ছিস হয়তো, এখানটাতে সাদা রঙের রয়েছে এই মুখটির মধ্যে। এটাই হলো তোর কি বলে, ইস্ট। এবং ইস্টদের একটা বলে দিয়েছিলাম, ইস্টটা কেমন দেখতে হয়, গোলাকার দেখতে হয় এবং এককোষী হয়। তাহলে তোদের ইস্টের
ইস্টের যে ছবি আমি মাইক্রোস্কোপের নিচেই কমিউনিটিতে পোস্ট করে দিয়েছি। তোরা যারা দেখিসনি তোরা একবার কমিউনিটিতে গিয়ে কমিউনিটি পোস্টটা দেখতে পারিস। তার মধ্যে গিয়ে ইস্ট যে কি বলে সার্কুলার দেখতে হয় বা গোলাকার দেখতে হয় এবং এককোষী, সেটা গেলেই দেখতে পাবি। অনেক সুন্দর একটা ছবি এসছে, আমি সেটা তোদেরকে আপলোড দিয়ে দিয়েছি। যাই হোক, আচ্ছা এরপরে কি আছে, এরপরে ইস্টের আরও কাজ রয়েছে। ইস্ট কি করতে সাহায্য করে, ইস্টকে যদি আমরা কি বলে যে ময়দা বানানোর যে ডাউ রয়েছে সেই ডাউয়ের মধ্যে রেখে দিই, তখন কি করে ইস্ট ময়দার মধ্যে গিয়ে কি করে ও শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা শুরু করে। আর যখনই কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে তখন এই যে ময়দার ডাউটা রয়েছে সেই ডাউ আস্তে আস্তে করে ফুলে ওঠে। কেন ফুলে ওঠে, কারণ কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরোনোর চেষ্টা করে। ইস্ট প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ছেড়েছে, তাহলে কি হবে, কার্বন ডাইঅক্সাইড ছাড়লে কি হবে, ডাউটা এরকম ছোট ছিল আস্তে আস্তে বড় হয়ে যাবে। ডাউয়ের মধ্যে অনেক ছিদ্র তৈরি হবে, কিসের জন্য, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেছে তার জন্য। আর ছিদ্র তৈরি হলে কি হবে, সেটা খেতেও ভালো হবে। সেই যে রুটি বা সেই কি বলে ইডলি ধোসা এগুলো বানাতে গিয়ে ইস্ট কাজে লাগবে। ঠিক আছে, খেতে সুস্বাদু হবে, তারপরে স্পঞ্জি হবে। তাহলে এই জায়গায় কি রয়েছে, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে অণুজীবের ভূমিকা রয়েছে। আশা করি তোদের কারোর অসুবিধা নেই, এই 3টে এক্সাম্পলই তোদের বইয়ে দেওয়া আছে, যার কারণে আমি বেশি আলোচনা করব না। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে খাদ্য প্রক্রিয়াকরণে অণুজীবের কি ভূমিকা আছে, তাহলে কি লিখবি, খাদ্য প্রক্রিয়াকরণে অণুজীবের ভূমিকা, যেমন ইস্ট থেকে আমরা ইডলি ধোসার স্বাদ বাড়াতে ইস্টের ব্যবহার রয়েছে, অর্থাৎ এদেরকে স্পঞ্জি বানাতে ইস্টের ব্যবহার রয়েছে। তারপরে ইস্টের মাধ্যমে আমরা কি করতে পারি, শর্করার থেকে অ্যালকোহল বানাতে পারি, এবং অ্যালকোহল থেকে এক ধরনের ব্যাকটেরিয়া অ্যালকোহলের থেকে কি বানিয়ে দিতে পারে, অ্যালকোহলের থেকে ভিনেগার বানিয়ে দিতে পারে। তারপরে আর কি পড়লাম, আর একটা কি পড়েছিলাম, ইস্টেরটা পড়লাম, আর হলো হ্যাঁ ল্যাক্টোব্যাসিলাসের কথা পড়েছি। তাহলে ল্যাক্টোব্যাসিলাস দুধ থেকে দই বানিয়ে দিতে সাহায্য করে, এগুলো লিখবি। ঠিক আছে, এইবার তোদের বইয়ে একটা ছোট্ট একটা টপিক আছে নিচের দিকে, সেখানটাতে বলে দেওয়া আছে যে কি করে খাবার সংরক্ষণ করা যায়। তাহলে কি করে খাবার সংরক্ষণ করা যায়, ছোট্ট একটা ইম্পর্টেন্ট জিনিস, তোরা সবাই জানিস বা সবার বাড়িতেই, বেশিরভাগ মানুষের বাড়িতেই রেফ্রিজারেটর রয়েছে বা ফ্রিজ রয়েছে। সেই ফ্রিজের মাধ্যমে আমরা কি করতে পারি, ঠান্ডা জায়গায় রেখে দিয়ে খাবার অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারি। কেন, কারণ যখন আমরা একটুখানি কম তাপমাত্রার মধ্যে রেখে দিই তখন কি হয়ে যায়, এই খাবারের মধ্যে যেসব অণুজীব থাকে সেই অণুজীবদের গ্রোথ বন্ধ হয়ে যায়, অনেক ধীর গতিতে গ্রোথ হয়, যার কারণে কি হয়, খাবারের শেলফ লাইফ বেড়ে যায়। তারপরে কি, সান ড্রাইং এর মাধ্যমে আমরা কি করতে পারি, খাবারকে সংরক্ষণ করতে পারি। সান ড্রাইং মানে কি, খাবারকে কিসে নিয়ে যেতে হবে, সূর্যের আলোতে রেখে দেওয়া। সান ড্রাইং এর ফলে কি হয়, ওই খাবারের মধ্যে বিভিন্ন ধরনের যেসব যদি অণুজীব থেকে থাকে, যেমন বিশেষ করে আচার দেখবি যে এখন আমের সিজন, আচার যারা দেখবি বানায়, আচারকে প্রায় রোদে দিতে হয়। কেন রোদে দিতে হয়, কারণ আচারের মধ্যে যাতে করে কি না আসে, যাতে করে অণুজীবরা এসে আচারকে নষ্ট না করে দেয়। আর যখনই রোদে দেওয়া হয় তখন আচারের মধ্যে যেসব অণুজীব থাকে তাদের স্পোরগুলো নষ্ট হয়ে যায়, তার কারণে ওরা গ্রো করতে পারে না এবং খাবারের শেলফ লাইফ বেড়ে যায়। তারপরে কি করা যেতে পারে, সান ড্রাইং করতে পারে। তারপরে নুন দিয়ে রেখে সংরক্ষণ করা সম্ভব। নুন দিয়ে রাখলে কি হয়, খাবারের মধ্যে তোদের বই এক্সপ্লানেশন নেই এত, ঠিক আছে, আমি জাস্ট বলছি, আমার বলতে ভালো লাগছে তার কারণে বলছি, তোরাও শুনে যা। আচ্ছা, নুন দিয়ে রাখলে কি করে খাবারের শেলফ লাইফ বেড়ে যায়, নুন দিয়ে খাবারের মধ্যে যখন দেওয়া হয় তাহলে খাবারের মধ্যে যেসব অণুজীবগুলো রয়েছে সেই অণুজীবদের শরীরের থেকে জল বেরিয়ে যায়। ঠিক আছে, আর জল বেরিয়ে গেলে ওই অণুজীবটা মারা যায়। ঠিক যেমন তোরা দেখবি যে কেঁচো অথবা জোকের গায়ে নুন দিলে ওরা কিচিরবির করতে শুরু করে, কারণ কি, ওদের শরীরের থেকে জল বেরিয়ে যায়, যার কারণে কি হয়, ওরা নুন দিলে মারাও যায়। তার জন্য ওই অণুজীবরাও কি নুন দিলে মারা যায়। তারপরে কি, আমরা চিনি দিয়েও সংরক্ষণ করতে পারি খাবারকে। তারপরে কি, তারপর কি ভিনিগার, খাবারের মধ্যে ভিনিগার দিয়ে আমরা সংরক্ষণ করতে। ভিনিগার কি, ভিনিগার হলো এক ধরনের অ্যাসিড, আর অ্যাসিড দিলে কি হয়, অ্যাসিড দিলে অণুজীবের যে কোষ রয়েছে সেই কোষটা নষ্ট হয়ে যায়, আর নষ্ট হয়ে গেলে অণুজীবটাও মারা যায়। সরি।
তারপরে কি আছে, অণুজীবের মোটামুটি সবই বলে দিয়েছি। আর কিছু কিছু, হ্যাঁ, পাস্তুরাইজেশন রয়েছে। পাস্তুরাইজেশনের মাধ্যমে আমরা খাবারকে সংরক্ষণ করতে পারি। পাস্তুরাইজেশনের মাধ্যমে কি করে খাবারকে সংরক্ষণ করা যায়? পাস্তুরাইজেশন এক রকমের পদ্ধতি, যেটাতে কি করে খাবারকে প্রথমে উঁচু তাপমাত্রায় নিয়ে যাওয়া হয়, তারপরে প্রায় সঙ্গে সঙ্গেই সেটাকে কম তাপমাত্রায় নিয়ে আসা হয়। অর্থাৎ মনে কর আমি দুধকে সংরক্ষণ করব, তাহলে দুধকে আমি প্রায় 70°C জাল দিলাম, এবং ওখানে জাল দেওয়ার পরে প্রায় সঙ্গে সঙ্গেই ওর টেম্পারেচার কমিয়ে দেওয়া হয়। তাহলে কি হয়, ওর মধ্যে যেসব মাইক্রো অর্গানিজমগুলো রয়েছে, সেই মাইক্রো অর্গানিজমগুলো এই খুব দ্রুত তাপমাত্রা পরিবর্তনের ফলে কি যায়, মারা যায়। ঠিক আছে, বেশিরভাগটাই মারা যায়, তার ফলে খাবারের শেলফ লাইফ বেড়ে যায়। এইভাবে করে, তাহলে এই পদ্ধতিকে পাস্তুরাইজেশন বলা। এইভাবে করে আমরা কি করতে পারি, খাবারকে সংরক্ষণ করতে পারি। আচ্ছা, তারপরে কি আচার বানিয়ে খাবারকে সংরক্ষণ করা সম্ভব। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে রয়েছে ওষুধ প্রস্তুতিতে অণুজীবের ভূমিকা। এইবার আমার বোর্ডটা একটুখানি মুছতেই হবে। তাহলে ওষুধ প্রস্তুতিতে খাবারের অণুজীবের কি ভূমিকা রয়েছে সেটা আমরা একটুখানি আলোচনা করব, তাই তো। ওষুধ প্রস্তুতিতে অণুজীবের ভূমিকা পড়ার আগে সব থেকে যে গ্রেট এক্সাম্পল, সেটা হলো আলেকজান্ডার ফ্লেমিং এর কথা বলতেই হবে। কারণ আলেকজান্ডার ফ্লেমিং সর্বপ্রথম কি আবিষ্কার করেছিলেন, অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন। তাহলে ওনার কথা যদি না পড়ি তাহলে কি হয়ে যাবে, আধুরা হয়ে যাবে। তাহলে ওনার গল্পটা একটুখানি বলে নিই। প্রথমে এই যে বিজ্ঞানীর কথা বলছি, এই বিজ্ঞানী একদিন ল্যাবে পরীক্ষা করছিলেন। ঠিক আছে, ওনার ল্যাবে পেট্রি ডিশ নিয়েছিলেন, এবং পেট্রি ডিশের মধ্যে কি রেখেছিলেন, আগার রেখেছিলেন। আগার কি, তোদের মাথায় প্রশ্ন আসতে পারে। আগার হলো থকথকে জেলির মতো এক ধরনের পদার্থ, যেটা কি করা যায়, খাওয়া যায়। এটা কোথার থেকে পাওয়া যায়, যেটা শৈবালদের থেকে পাওয়া যায়। তাহলে সেই আগারকে এই পেট্রি ডিশের মধ্যে রেখেছিলেন। কেন রেখেছিলেন? যাতে করে কি করতে পারেন, ব্যাকটেরিয়াদেরকে গ্রো করতে পারেন। মানুষের যে খাবার, সেই খাবারই তো ব্যাকটেরিয়ারা খায়। তাহলে উনি আগারও মানুষের খাবার, তাহলে ওই খাবারকে ব্যাকটেরিয়াও খাবে। তাহলে এই আগারকে কি করেছিলেন, একটা পাত্রে রেখেছিলেন বা পেট্রি ডিশে রেখেছিলেন ব্যাকটেরিয়া গ্রো করার জন্য। এবার রেখে দেওয়ার পরে, আগারকে রেখে দেওয়ার কিছুদিন পরে দেখলেন এই আগারের এই জায়গার থেকে এক ধরনের কি বের হচ্ছে, ছোট ছোট রঙের, নীল নীল রঙের রকমের কি বেরিয়েছে, এক ধরনের ছত্রাক বের হয়েছে। ছত্রাক বেরিয়েছে। এই ছত্রাকদের নাম কি, পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক। ঠিক আছে, পেনিসিলিয়াম নোটেটাম এই যে ছত্রাক বের হয়েছে। আর এই ছত্রাক বেরোনোর পরে কি সমস্যা হয়েছে, উনি যখন পরীক্ষা করলেন এই পেট্রি ডিশের মধ্যে, উনি দেখতেন এর মধ্যে কি নেই, ব্যাকটেরিয়াই নেই। উনি ব্যাকটেরিয়া গ্রো করার জন্য দিয়েছেন, ব্যাকটেরিয়া নেই। এবার ওনার মাথায় প্রশ্ন আসলো, কেন ব্যাকটেরিয়া নেই? নিশ্চয়ই এই পেনিসিলিয়াম নোটেটামরা কোনো একটা পদার্থ রিলিজ করেছে বা এর মধ্যে ছেড়ে দিয়েছে, যার কারণে ব্যাকটেরিয়া কি করতে পারেনি, গ্রো করতে পারেনি। উনি পরীক্ষা করার পরে দেখতে পেলেন, হ্যাঁ সত্যি ছেড়েছে। কি ছেড়েছে? পেনিসিলিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ। পেনিসিলিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ ছেড়ে দিয়েছে। আর সেই পেনিসিলিনের কারণে ওর মধ্যে ব্যাকটেরিয়া গ্রো করতে পারেনি। এবার ওনার মাথায় প্রশ্ন আসলো, যদি এই পেনিসিলিন ব্যাকটেরিয়ার গ্রোথকে রুখে দিতে পারে, তাহলে আমরা কি করতে পারি, পেনিসিলিনকে পিউরিফাই করে যদি মানুষের শরীরের মধ্যে প্রবেশ করিয়ে দিই, তাহলে কি হবে, তাহলে মানুষের শরীরের মধ্যে যদি ক্ষতিকারক কোনো ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়া মারা যাবে। এখানে যে ঘটনা ঘটেছে, মানুষের শরীরের মধ্যে সেম ঘটনা ঘটবে। যেই বুদ্ধি সেই কাজ। উনি কি করলেন, তারপরে গিয়ে ওই পেনিসিলিনকে আলাদা করলেন, আলাদা করে বাজারজাত করলেন, এবং অনেক মানুষ সেই সময় কি হয়ে গেছিলেন, বেঁচে গেছিলেন। একটা সময় কি হতো, একটুখানি ইনফেকশন হলেই মানুষ মারা যেত, অঙ্গহানি হতো। তাহলে তারপরে যখনই এই পেনিসিলিন আবিষ্কার হয়ে গেল, তখন আর মানুষ অল্প একটুখানি রোগে মারা যাওয়া বন্ধ হয়ে গেল, মানুষজনের জীবন কাল অনেক বেড়ে গেল। তাহলে
এই পেনিসিলিন কি এক ধরনের অ্যান্টিবায়োটিক। তাহলে এবার কথা হচ্ছে যে আমরা অ্যান্টিবায়োটিক কি করে আবিষ্কার হয় সেটা নিয়ে একটুখানি বুঝলাম। এবার অ্যান্টিবায়োটিক কি, তাহলে এখানে অলরেডি আমরা জেনেছি যে অ্যান্টিবায়োটিক হলো এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ, যেটা কোথার থেকে, এক ধরনের রাসায়নিক পদার্থ যেটা কাদের থেকে তৈরি হচ্ছে, যেটা হলো বিভিন্ন ধরনের অণুজীবরা তৈরি করছে। এই পেনিসিলিয়াম নোটেটাম এক ধরনের কি ছত্রাক, এই ছত্রাক ছাড়াও আরও বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ারাও এরকমের জৈব রাসায়নিক পদার্থ রিলিজ করে, যেটা কি অন্য ব্যাকটেরিয়ার গ্রোথকে কি করে দিতে পারে, ক্যান্সেল করে দিতে পারে বা গ্রোথকে রুখে দিতে পারে। ঠিক আছে, তাহলে আমি যেই কি বলছিলাম, অ্যান্টিবায়োটিক কি, অ্যান্টিবায়োটিক হলো এক ধরনের রাসায়নিক পদার্থ যেটা কি এটা বিভিন্ন ধরনের ছত্রাক ও বিভিন্ন ধরনের ছত্রাক ও ব্যাকটেরিয়ারা কি করে, ব্যাকটেরিয়াদের থেকে খরিত হয় এবং যারা কি করে অন্য ব্যাকটেরিয়াদের গ্রোথকে রুখে দিতে পারে তাকেই কি বলা হয়, অ্যান্টিবায়োটিক বলা হয়। ঠিক আছে, আর যেই অ্যান্টিবায়োটিককে পিউরিফাই করে আমরা কি করি, মানুষের শরীরে প্রবেশ করালে মানুষের শরীরে যদি কোনো খারাপ ব্যাকটেরিয়া থাকে তারা মারা যায়। তাহলে এরপরে আমরা মানুষের কি করতে পারি, মানুষের বিভিন্ন রোগের থেকে রক্ষা করতে পারি। এরকমের কিছু অ্যান্টিবায়োটিকের নাম কি, যেরকমের রয়েছে স্ট্রেপ্টোমাইসিন, তারপরে কি আছে ক্লোরামফেনিকল রয়েছে, ক্লোরোমাইসেটিন রয়েছে। তাহলে এইগুলো কি, এইগুলো এক একটা অ্যান্টিবায়োটিকের নাম। তাহলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অ্যান্টিবায়োটিকের নাম কি, পেনিসিলিন একটা অ্যান্টিবায়োটিক, তারপরে কি অ্যাম্পিসিলিন, আর কি আছে, আর স্ট্রেপ্টোমাইসেটিন, ক্লোরামফেনিকল, তারপরে ক্লোরোমাইসেটিন। এইগুলো সব এক একটা অ্যান্টিবায়োটিকের নাম। আশা করি এইখানটাতে তাদের সবার ক্লিয়ার হয়েছে, খুব ইম্পর্টেন্ট অ্যান্টিবায়োটিকের নাম। আচ্ছা, এরপরে কি আছে, ওষুধ প্রস্তুতিতে আমরা কি অ্যান্টিবায়োটিক প্রস্তুতিতে জানলাম। এবার একটা কথা তোদের বইয়ের বাইরে আমি একটা কথা বলে দেবো, সেটা হলো মানুষ অনেকেই কি করছে, এখন বর্তমানে মানুষ অনেক বেশি পণ্ডিত হয়ে গেছে, যার কারণে একটুখানি রোগ হলেই কি করে গুগল দেখে আমার কি হয়েছে, তারপরে গিয়ে কি করে ডাক্তারের কাছে যায় না, তারা ওষুধের দোকানে গিয়ে মাতব্বারি করে ওষুধ কিনে নিয়ে আসে। তাই তো করে, দেখেছিস তোরা, নিজেরাও করিস। তাহলে এইগুলো করা যাবে না। কেন করা যাবে না? কারণ অথবা আরও একটা কেস আছে, আরেকটা কেস কি, অথবা ডাক্তার একটা কোর্স দিয়েছে, ওষুধের কোর্স দিয়েছে, সেই কোর্স কি বলে পুরোপুরি, মানে কি বলে, সেই কোর্সটা পুরোপুরি কমপ্লিট করেনি, না করে যে একটুখানি সুস্থ হয়েছে সেই ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। তাহলে এইগুলো করা যাবে না। কেন করা যাবে না? কারণ হলো যখন কি করা হয়, যখন আমাদের শরীরে ব্যাকটেরিয়াতে আক্রমণ করে, তখন যদি আমরা অ্যান্টিবায়োটিক নিয়ে এসে খাই নিজে মাতব্বারি করে, তাহলে আমরা এক্স্যাক্ট ডোজ কতটা দেওয়া দরকার সেটা আমরা জানবো না। কেন জানবো না? কারণ আমরা তো ডাক্তারি পড়িনি। কিন্তু ডাক্তাররা ঠিকই পড়াশুনো করে পাশ করে ডাক্তার হয়েছে, তখন তারা জানে কতগুলো ব্যাকটেরিয়া রয়েছে, এতগুলো ব্যাকটেরিয়ার জন্য এতটুকু কি দেওয়া দরকার, অ্যান্টিবায়োটিক দেওয়া দরকার, তবেই মারা যাবে। তাহলে যখন আমরা নিজেরা বাজারের থেকে অ্যান্টিবায়োটিক কিনে এনে খাই, তখন কি হয়, তখন এই আমাদের ক্যালকুলেশন ভুল হয়ে যাওয়ার কারণে পুরোপুরি ব্যাকটেরিয়া মরে না, কিছু সংখ্যক ব্যাকটেরিয়া কি হয়ে যায়, মারা যায়, আর কিছু সংখ্যক থেকে যায়। এবার যেই ব্যাকটেরিয়ারা থেকে যায়, সেই ব্যাকটেরিয়ারা কি করে, সেই মানে বেঁচে যায়, সেই ব্যাকটেরিয়ারাও শরীরের ওপরে এক ধরনের জ্যাকেট পরে নেয় বা এক ধরনের কোট পরে নেয়। যেই কোট পরে নেওয়ার ফলে কি ঘটনা ঘটে, যখন ওই যে আগে যে অ্যান্টিবায়োটিক খেয়ে ওদের আগের সদস্যরা, ওই ব্যাকটেরিয়া আগের সদস্যরা মারা গেছিল, সেই সেম অ্যান্টিবায়োটিক যদি আবার পরবর্তীতে দেওয়া হয় ওই ব্যাকটেরিয়াদেরকে, ওই ব্যাকটেরিয়া আর মরে না। ঠিক আছে, তাহলে কি হলো, ওই ব্যাকটেরিয়াদের এক ধরনের রেজিস্ট্যান্স তৈরি হলো ওই অ্যান্টিবায়োটিকের ওপরে। এবার যদি এই ব্যাকটেরিয়ারা কি হয়, ছড়িয়ে পড়ে পরিবেশে, তখন কি হবে, মনে কর আমি এই কাজ করলাম, আমার থেকে আরেকজনের, তার থেকে আরেকজনের ছড়িয়ে পড়লো, তাহলে এই যে মানুষগুলোর মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া চলে গেছে, তখন যদি বাইরের থেকে ওরকমের অ্যান্টিবায়োটিক দিই, তাহলে অ্যান্টিবায়োটিকে কাজ করবে না। আর অ্যান্টিবায়োটিকে কাজ না করলে কি হবে, আমরা অল্প একটুখানি
ব্যাকটেরিয়ার সংক্রমণে কী হয়ে যাবো, মারা যাবো। সেই আদিম যুগের যেই ঘটনা ঘটতো সেই রকমের ঘটনা ঘটতে শুরু করবে, যার কারণে আমরা কেউ কি করবো না, পণ্ডিতি করে কি বলে পণ্ডিতি করে কি ঔষধালয়ের থেকে বা ওষুধের দোকানের থেকে ওষুধ কিনে আনবো না, এবং ডাক্তার বাবুরা যে কোর্সটা দেবে সেই কোর্সটা সম্পূর্ণ করব। কেন করব সবাই বুঝতে পেরেছিস? যাতে করে কি হয়, যাতে করে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া তৈরি না হয় এবং আমাদের পরিবেশের জন্যে এবং মানুষের জন্যে সবার জন্যে কি হয়, ভালো হয়। তাহলে ক্লিয়ার হয়েছে? তাহলে আচ্ছা, এরপরে কি আছে, এরপরে ওষুধ প্রস্তুতিতে এবার আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস জানবো, সেটা হলো ভ্যাকসিন বানাতেও কাদের অণুজীবের ভূমিকা রয়েছে। আর ভ্যাকসিন পড়ার আগে, ভ্যাকসিন খুব ইন্টারেস্টিং জিনিস, পড়ার আগে দুটো জিনিস সম্পর্কে তোদের জানতে হবে। একটা হলো অ্যান্টিজেন, অ্যান্টিজেন আর কি, আরেকটা হলো অ্যান্টিবডি, আরেকটা কি অ্যান্টিবডি। তাহলে প্রথমে আসছি অ্যান্টিজেন কি। অ্যান্টিজেন কি, মনে কর এইখানটাতে আমি একটা কি আঁকলাম, ভাইরাস আঁকলাম, ঠিক আছে? কি ভাইরাস? যে কোনো ভাইরাস, যেহেতু রিসেন্টলি করোনা ভাইরাসের খুব চল ছিল, তাহলে মনে কর এটা কি একটা করোনা ভাইরাস, এটা কি একটা করোনা ভাইরাস। আর মনে কর আমি আরেকটা কি আঁকলাম, ব্যাকটেরিয়াও আঁকলাম। এটা কি, কিসের ব্যাকটেরিয়া? নিউমোনিয়ার ব্যাকটেরিয়া, ঠিক আছে? নিউমোনিয়ার ব্যাকটেরিয়ার কি আছে, ব্যাকটেরিয়ার কোট পড়া আছে, জানিস ব্যাকটেরিয়ার কি থাকে, কোষের বাইরে দিয়ে একটা সেল ওয়াল থাকে, সেই সেল ওয়াল লিখেছি। আর আরেকটা কি আঁকলাম, আরেকটা মনে কর পোলেন গ্রেইন আঁকলাম। পোলেন গ্রেইন সবাই জানিস, পোলেন গ্রেইন কাদের থাকে, গাছের থাকে, হলুদ হলুদ রঙের হয়, এটা একটা পোলেন গ্রেইন আঁকলাম। তাহলে তিনটে আলাদা আলাদা জিনিস আমরা এঁকেছি। এবার কেন আঁকলাম এই তিনটে জিনিস? দেখ, এই যে ভাইরাসটা আঁকলাম, ভাইরাসের মধ্যে কি রয়েছে, ভাইরাসের মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিন রয়েছে। এই যে স্পাইকগুলো দেখতে পাচ্ছিস, ভাইরাসের যে স্পাইকগুলো, এই যে লম্বা লম্বা খাড়া খাড়া হয়ে আছে, এই স্পাইকগুলো কি, এই স্পাইকগুলো বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি, প্রোটিন দিয়ে তৈরি হতে পারে, কার্বোহাইড্রেট দিয়ে তৈরি হতে পারে। তারপরে ব্যাকটেরিয়ার এই যে বাইরে যে সেল ওয়াল, এই সেল ওয়ালটাও কি দিয়ে তৈরি, এই সেল ওয়ালটাও বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি, রকমের কি পেপটাইড ও গ্লাইকান দিয়ে তৈরি হতে পারে, অথবা অন্য কোনো কি বলে শর্করা জাতীয় পদার্থ দিয়ে তৈরি হতে পারে। তারপরে কি, এই যে কি বলে, এই যে পোলেনটা আঁকলাম, এই পোলেনের ওপর দিয়েও কি আছে, এক ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে। এই পোলেনের বাইরে দিয়ে রাসায়নিক পদার্থ রয়েছে, যে খাড়া খাড়া হয়ে আছে একটুখানি, দেখতে পাচ্ছি স্পাইক হয়ে বেরিয়ে আছে, এগুলো কি বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ। যদি এই ব্যাকটেরিয়া বা ভাইরাস যখন মানুষের শরীরের মধ্যে প্রবেশ করে, তখন এই ভাইরাস ব্যাকটেরিয়ার সঙ্গে এই রাসায়নিক পদার্থগুলো, এই যেগুলো স্পাইকগুলোর কথা বলছি, এইগুলোও তো মানুষের শরীরের মধ্যে প্রবেশ করে। আর এইগুলো প্রবেশ করার ফলে মানুষের শরীরে কি ঘটনা ঘটে, রোগের সৃষ্টি হয়। আর এইগুলোকেই কি বলা হয়, এইগুলোকেই অ্যান্টিজেন বলা হয়। তাহলে পরীক্ষায় কেমন করে লিখতে হবে, তাহলে পরীক্ষায় এমনভাবে লিখতে হবে যে ভাইরাস, ব্যাকটেরিয়া বা পোলেন গ্রেইন এইগুলো যখন মানুষের শরীরের মধ্যে প্রবেশ করে, তখন এই ভাইরাস, ব্যাকটেরিয়া বা পোলেন গ্রেইন এদের সঙ্গে যুক্ত বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, এইগুলো কি করে মানুষের শরীরের মধ্যে প্রবেশ করে, এবং যারা কি করতে পারে, মানুষের শরীরের মধ্যে রোগ সৃষ্টি করতে পারে, সেই জিনিসগুলোকে কি বলা হয়, সেই রাসায়নিক পদার্থগুলোকে বলা হয় অ্যান্টিজেন। ক্লিয়ার হয়েছে? অ্যান্টিজেন ক্লিয়ার হয়েছে? তাহলে কি, তাহলে এই যে ভাইরাসটা আঁকলাম, এই ভাইরাসের মধ্যে যেই অংশগুলো কি মানুষের মধ্যে রোগ সৃষ্টি করতে পারে, সেইগুলোই অ্যান্টিজেন। অর্থাৎ বাইরের থেকে মানুষের শরীরের মধ্যে প্রবেশকৃত যে কোনো বিজাতীয় বস্তুই কি অ্যান্টিজেন। যেমন এখানে পোলেনও কি, পোলেনও মানুষের শরীরের মধ্যে রোগ, কেমন কি হাসি হয়, মানুষের অ্যালার্জি সৃষ্টি হয়, তাহলে এটাও কি, এটাও এক ধরনের অ্যান্টিজেন। ক্লিয়ার হয়েছে অ্যান্টিজেন কি জিনিস? এইবার এই অ্যান্টিজেন তো মানুষের শরীরের মধ্যে প্রবেশ করলো, মনে কর এখান থেকে এই যে ভাইরাসের যে স্পাইকগুলো রয়েছে, এই স্পাইকগুলোকে আমি আলাদা আলাদা করে আঁকলাম।
এইগুলো সব কি, এইগুলো সব এক একটা অ্যান্টিজেন। কিসের অ্যান্টিজেন? এই ভাইরাসের অ্যান্টিজেন। তারপরে কি, তারপরে এই যে ব্যাকটেরিয়া রয়েছে, এই ব্যাকটেরিয়ার বাইরের যে কোষ সেল ওয়াল রয়েছে, সেই সেল ওয়ালকে বাইরে বের করে নিয়ে আসলাম, তাহলে এটাও কি, এটাও একটা অ্যান্টিজেন। তারপরে কি, এর এই যে স্পাইকগুলো রয়েছে, এই স্পাইকগুলো কি এক একটা অ্যান্টিজেন। এইগুলো মানুষের শরীরের মধ্যে প্রবেশ করলে রোগের সৃষ্টি হবে। এইবার মানুষের শরীর কি, মানুষের শরীর কি এদেরকে সহজেই ছেড়ে দেবে? মানুষের শরীরের মধ্যেও কি হবে, এক ধরনের সৈন্য তৈরি হবে। ঠিক আছে, যখন এই অ্যান্টিজেনগুলো মানুষের শরীরের মধ্যে প্রবেশ করবে, তখন কি হবে, মানুষের শরীরের মধ্যেও এক ধরনের কি তৈরি হবে, এক ধরনের সৈন্য তৈরি হবে, যেই সৈন্যগুলো প্রোটিন ধর্মী এবং দেখতে কেমন, দেখতে ওয়াইয়ের মতো। ঠিক আছে, এরকম ডাবল স্ট্যান্ড থাকে আর দেখতে কিসের মতো, ওয়াইয়ের মতো। এই যে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, এরকমের ওয়াইয়ের মতো দেখতে হয়। এবং এই যে প্রোটিন ধর্মী, এটা কিসের মতো, প্রোটিন দিয়ে তৈরি। এই প্রোটিন ধর্মী ওয়াইয়ের মতো পদার্থ, এই পদার্থগুলোই কি করে, এই পদার্থগুলোই এই অ্যান্টিজেনগুলোকে অ্যাটাক করে। অ্যাটাক করে কি করে, এই অ্যান্টিজেনকে ভেঙে দেয়। ঠিক আছে, আর অ্যান্টিজেন ভেঙে গেলে কি হবে, এই ভাইরাস ব্যাকটেরিয়াগুলোও ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, মরে যাবে। ঠিক আছে, এইভাবে করে মানুষ কি করতে থাকে, মানুষের শরীরের মধ্যেই অ্যান্টিবডিগুলো অ্যান্টিজেনকে মেরে দিয়ে মানুষকে রোগ মুক্ত করতে সাহায্য করে। তাহলে তাহলে বুঝতে পেরেছিস অ্যান্টিবডি কি? পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে পারে অ্যান্টিবডি, তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে অ্যান্টিবডি বলতে কি বোঝায়, তাহলে কি লিখবি? অ্যান্টিবডি হলো সেই সব রাসায়নিক, সেই সব প্রোটিন ধর্মী, আচ্ছা কি বলবি, অ্যান্টিবডি হলো প্রোটিন ধর্মী এমন এক ধরনের ওয়াই আকৃতি বিশিষ্ট এমন এক ধরনের পদার্থ, যেটা মানুষের শরীরের মধ্যে যখন অ্যান্টিজেন প্রবেশ করে, তখন অ্যান্টিজেনের উপস্থিতিতে সৃষ্টি হয়, তখন তাদেরকে কি বলা হয়, অ্যান্টিবডি বলা হয়। বুঝেছিস আমার কথা? খুব সোজা একটা জিনিস, সোজা কনসেপ্ট, কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে কি হবে, তাহলে এই যে আমি অ্যান্টিবডিগুলো আঁকলাম, এই অ্যান্টিবডি কি করবে, এই যে ভাইরাস, এই ব্যাকটেরিয়া রয়েছে, এই ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল রয়েছে, সেল ওয়ালকে অ্যাটাক করবে। সেল ওয়ালটা যদি অ্যান্টিজেন হয়, তাহলে এটাকে অ্যাটাক করবে। অ্যাটাক করে কি করবে, এটাকে নষ্ট করে দেবে। এই ভাইরাসের এই কি বলে স্পাইকগুলোকে অ্যাটাক করবে, অ্যাটাক করে নষ্ট করে দেবে। যার কারণে তোরা জানিস এই করোনার সময় অনেক মানুষ কি হয়েছিল, অনেক মানুষের করোনা আক্রান্ত হয়েছিল, কিন্তু খুব কম সংখ্যক মানুষই মারা গেছিল। কেন কম সংখ্যক মানুষ মারা গেছিল? সবাই মারা যায়নি যাদের যাদের হয়েছিল। কারণ কি, মানুষ যখন ওই এই ভাইরাসটা মানুষের শরীরের মধ্যে প্রবেশ করেছিল, তখন মানুষের শরীরের মধ্যে অটোমেটিক্যালি কি তৈরি হয়ে গেছিল, অ্যান্টিবডি তৈরি হয়ে গেছিল। আর অ্যান্টিবডিটা কি করে দিয়েছে, ওদেরকে ভেঙে দিয়ে নষ্ট করে দিয়েছে। আর তার ফলে কি হয়েছে, মানুষ বেঁচে গেছে। এবার যারা মারা গেছে তাদের এই অ্যান্টিবডি তৈরি করার ক্ষমতা কম ছিল, অর্থাৎ তাদের ইমিউনিটি পাওয়ার, শুনেছিস ইমিউনিটি কথা, বা অনাক্রাম্যতা, এই অনাক্রাম্যতা কম ছিল, ইমিউনিটি কম ছিল, যার কারণে, বা অ্যান্টিবডি তৈরি করার ক্ষমতা কম ছিল, যার কারণে কি হয়ে গেছে, মারা গেছে। তার জন্যে আমাদের কি করতে হবে, আমাদের সবাইকে ঠিকঠাকভাবে জীবনযাপন করতে হবে, যাতে করে আমরা আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়াতে পারি। ইমিউনিটি পাওয়ার কি করে বাড়ানো যায়? ইমিউনিটি পাওয়ার এক্সারসাইজ করতে হবে, ঠিকঠাক খাওয়া দাওয়া করতে হবে, মানে বাজে খাবার, ফাস্টফুড এইগুলো খাওয়া যাবে না, তবে ইমিউনিটি পাওয়ার বাড়বে। আচ্ছা, এইবার তাহলে এই যে ইমিউনিটি কথাটা বলছি, তাহলে ইমিউনিটি কি জিনিস, এই যে অনাক্রাম্যতা বললাম, তাহলে ইমিউনিটি কি জিনিস? তাহলে ইমিউনিটি হলো একটা প্রক্রিয়া। কি প্রক্রিয়া? যখন মানুষের শরীরের মধ্যে কি প্রবেশ করে, অ্যান্টিজেন প্রবেশ করে, অ্যান্টিজেনের উপস্থিতিতে মানুষের শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়। আর এই যে অ্যান্টিবডি তৈরি হওয়ার যে প্রক্রিয়া, অটোমেটিক্যালি বা স্বতঃস্ফূর্তভাবে তৈরি হওয়ার প্রক্রিয়া, এটাকেই কি বলা হয়, এটাকেই মানুষের অনাক্রাম্যতা বলা হয়। আর অটোমেটিক্যালি কেন বলছি, আমাদের কনসাস ছাড়াই হয়, সচেতনতা ছাড়াই হয়। আমি মনে কর আমার শরীরের মধ্যে এর মধ্যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকলো, আমি মাথার মধ্যে চিন্তা করলাম এখন অ্যান্টিবডি তৈরি হয়ে যাও, তাহলে কিন্তু হবে না। ওই অ্যান্টিবডি তৈরি হবে কখন, যখন অ্যান্টিজেন আসবে তখনই তৈরি হবে। তার জন্য বললাম স্বতঃস্ফূর্তভাবে এই অ্যান্টিবডি তৈরি হওয়ার ঘটনাকেই কি বলা হচ্ছে, অনাক্রাম্যতা বলা হচ্ছে। ক্লিয়ার? আশা করি কারোর কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইবার
এবার একটুখানি মুছে দিই এই পাশে, ঠিক আছে? দারুণ একটা জিনিস জানবি। এবার কি, এবার ভ্যাকসিন বানানো শিখবো, কি করে ভ্যাকসিন তৈরি হয়, ঠিক আছে? কি করে ভ্যাকসিন তৈরি হয়। এবার দেখ, বিজ্ঞানীরা কি দেখলো, বিজ্ঞানীরা দেখলো এই অ্যান্টিবডি মানুষের শরীরের মধ্যে ঢুকলেই, এই অ্যান্টিবডি মানুষের শরীরের মধ্যে যখনই ঢুকছে তখন, অ্যান্টিবডি বলছি, এই অ্যান্টিজেনগুলোই যখন মানুষের শরীরের মধ্যে ঢুকছে তখন কি ঘটনা হচ্ছে, অ্যান্টিবডি তৈরি হচ্ছে, আর এই অ্যান্টিবডি এদেরকে মেরে ফেলাচ্ছে, অ্যান্টিজেনদেরকে মেরে ফেলাচ্ছে। এবার বিজ্ঞানীরা ভাবলো, যদি আমরা আগের থেকে এই অ্যান্টিবডিকে শরীরের মধ্যে প্রস্তুত করে রাখতে পারি, তাহলে এই অ্যান্টিজেন প্রবেশ করার সঙ্গে সঙ্গে কি করবে, এই অ্যান্টিবডিরা এদেরকে মেরে ফেলাবে। তাই করতে পারবে তো? যদি আগের থেকে এই অ্যান্টিবডিকে মানুষের শরীরের মধ্যে প্রবেশ করিয়ে দিতে পারি, তাহলে কি হবে, তাহলে পরবর্তীতে যখন এই অ্যান্টিজেন মানুষের শরীরের মধ্যে প্রবেশ করবে তখন সঙ্গে সঙ্গে ওদের মাল্টিপল হওয়ার আগেই এই অ্যান্টিবডিরা গিয়ে ওদেরকে মেরে ফেলতে পারবে তো? বিজ্ঞানীরা সেটাই ভাবলো। তাহলে এই অ্যান্টিবডি তৈরি করবে কি করে? অ্যান্টিবডি তৈরি করতে হলে তো এই অ্যান্টিজেনকে প্রবেশ করাতেই হবে মানুষের শরীরের মধ্যে, আর অ্যান্টিজেন প্রবেশ করালে সঙ্গে সঙ্গে কি হবে, মানুষ রোগগ্রস্ত হবে। তখন বিজ্ঞানীরা ভাবলো, আমরা যদি এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া বা অ্যান্টিজেন সৃষ্টিকারী পদার্থগুলোর রোগ তৈরি করার ক্ষমতাকে নষ্ট করে দিই, তাহলে কি করতে হবে, এই অ্যান্টিজেনদের রোগ তৈরি করার ক্ষমতাকে যদি নষ্ট করে দিই, তখন যদি মানুষের শরীরের মধ্যে প্রবেশ করাই তখন কি ঘটনা ঘটবে, তখনও তো অ্যান্টিবডি তৈরি হবে কিন্তু রোগ সৃষ্টি হবে না। বুঝতে পেরেছি আমার কথা? কি করলো বিজ্ঞানীরা, এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া রয়েছে ওদের যে অ্যান্টিজেন রয়েছে, অ্যান্টিজেনের রোগ তৈরি হওয়ার ক্ষমতাকে নষ্ট করে দিল, নষ্ট করে মানুষের শরীরের মধ্যে প্রবেশ করিয়ে দিল। যেহেতু অ্যান্টিজেন প্রবেশ করেছে সেহেতু কি হবে, অ্যান্টিবডি তৈরি হবে, আর অ্যান্টিবডি তৈরি হয়ে ওই অ্যান্টিজেনগুলোকে মেরে ফেলাবে। এবার ব্যাপার হচ্ছে, ওই অ্যান্টিজেনকে যদি নাও মারতো তাহলেও মানুষের কিছু হতো না, কারণ কি, ওই অ্যান্টিজেন তো অলরেডি রোগ সৃষ্টি করতে পারে না, কারণ বিজ্ঞানীরা ওইভাবেই বানিয়ে দিয়েছে, ওদের রোগ সৃষ্টি করার ক্ষমতাকে নষ্ট করে দিয়েছে। তাহলে বিজ্ঞানীরা এই কাজটাই করে ভ্যাকসিন বানানোর সময়। তাহলে ভ্যাকসিন বানানোর, মনে কর এই করোনা ভাইরাসের ভ্যাকসিন বানানোর সময় কি করেছিল, করোনা ভাইরাসের ভ্যাকসিন বানানোর সময় এই রকমের করোনা ভাইরাস ধরে এনেছিল, ঠিক আছে? ধরে এনে কি করেছে, ধরে এনে এদের যে রোগ সৃষ্টি করার ক্ষমতা, সেই ক্ষমতাকে নষ্ট করে দিয়েছে। ক্ষমতাকে নষ্ট করে দিয়ে এই জিনিসগুলোকে মানুষের শরীরের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছিল। বুঝেছিস? কি মানুষ আঁকছে, ভালো মানুষ হলো না, পচা মানুষ হয়ে গেছে না। আচ্ছা, এই তো এবার ভালো মানুষ হয়েছে। আচ্ছা, এই যে ভালো মানুষ, এই ভালো মানুষের, এই যে মানুষ, এই মানুষের মধ্যে যদি আমরা কি করে দিই, এদের রোগ সৃষ্টি করার ক্ষমতা নষ্ট করে দিয়ে এই মানুষের মধ্যে প্রবেশ করিয়ে দিই এই জিনিসটাকে, তখন কি হবে, তখন ওর শরীরের মধ্যে এই অ্যান্টিবডি তৈরি হবে, শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি হবে এবং এই অ্যান্টিবডি কি করবে, এই যে অ্যান্টিজেন রয়েছে এই অ্যান্টিজেনকে নষ্ট করে দেবে। এইবার এই অ্যান্টিবডি তৈরি হয়ে তো নষ্ট হয়ে যাবে না, এই অ্যান্টিবডি থেকেই যাবে মানুষের শরীরের মধ্যে, অ্যান্টিবডি যেটা তৈরি হলো সেটা থেকেই যাবে। এইবার যদি কোনো কারণে এই মানুষটা পরবর্তীতে সত্যিকারের কিসের অ্যান্টিজেনের সংস্পর্শে আসে বা সত্যিকারের এই ভাইরাসের সংস্পর্শে আসে যারা রোগ সৃষ্টি করতে পারে, তখন কি হবে, মনে কর সত্যিকারের রোগ সৃষ্টিকারী ভাইরাসের সংস্পর্শে আসলো এই লোকটা, এইবার তখন কি হবে, এই যে ভাইরাসগুলো প্রবেশ করবে মানুষের শরীরের মধ্যে, তখন কি হবে, প্রবেশ করে ওদের বাড়ার আগেই এই অ্যান্টিবডিরা ওদেরকে চিনে নেবে আর এইখান থেকে ওদেরকে কি করে দেবে, মেরে ফেলাবে। কি করবে, এখান থেকে ওদের মেরে ফেলাবে, আর তাহলে লোকটা কি হবে, ঠিক মতো বেঁচে থাকতে পারবে। তাহলে এইভাবে করে কি হয়, ভ্যাকসিন তৈরি করতে অণুজীবদের ভূমিকা রয়েছে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ভ্যাকসিন বলতে কি বোঝায়, তাহলে কি লিখবি, ভ্যাকসিন কিভাবে তৈরি হয় সেই পদ্ধতিতেই তোদের লিখতে হবে। তাহলে কি করে লিখবি ভ্যাকসিন কিভাবে তৈরি হয়, তাহলে কি লিখতে হবে, অণুজীবদের
যেসব অণুজীব রোগ সৃষ্টিকারী অণুজীবদের অ্যান্টিজেনের রোগ সৃষ্টি করার ক্ষমতাকে নষ্ট করে সেটাকেই মানুষের শরীরের মধ্যে কৃত্রিমভাবে প্রবেশ করিয়ে মানুষের শরীরের মধ্যে কি করায়, অ্যান্টিবডি তৈরি করার যে ঘটনা সেটাকেই কি বলে, ভ্যাকসিনেশন বলা হয়। বুঝলি আমার কথা? আমি এই সেম প্রসেসটাই বললাম। কি বললাম? যে রোগ সৃষ্টিকারী অ্যান্টিজেনের রোগ সৃষ্টি করার ক্ষমতাকে নষ্ট করে দিয়ে মানুষের শরীরের মধ্যে তাদেরকে প্রবেশ করিয়ে কি করতে হবে, অ্যান্টিবডি তৈরি করার যে ঘটনা সেটাকে কি বলা হয়, সেটাকে হলো ভ্যাকসিনেশন পদ্ধতি বলা হয়। ক্লিয়ার হয়েছে? তাহলে ভ্যাকসিনেশন, তাহলে ভ্যাকসিন বানাতে কাদের সহায়তা লাগছে? ওই ভাইরাস বা ব্যাকটেরিয়াদেরই সহায়তা লাগছে, ওদেরই অ্যান্টিজেনের মাধ্যমে আমরা কি করছি, ভ্যাকসিন তৈরি করছি। তাহলে এই ভ্যাকসিনের মাধ্যমে বসন্ত রোগের চিকিৎসা করা সম্ভব হয়েছে। এর আগে মানুষ কী হয়ে যেত, অন্ধ হয়ে যেত, মারা যেত। তাহলে বিভিন্ন ধরনের রোগের কি করা হয়েছে, যেরকম পোলিও রোগের চিকিৎসা করা সম্ভব হয়েছে। তাহলে কিসের জন্য সম্ভব হয়েছে? ভ্যাকসিনেশনের জন্যই সম্ভব হয়েছে। আশা করি তোদের এরপরে আর কোথাও কোনো অসুবিধা নেই। এরপরে কি আছে, বর্জ্য পরিষ্কারকরণে কাদের ভূমিকা আছে, অণুজীবদের কি ভূমিকা রয়েছে। তাহলে বর্জ্য পরিষ্কারকরণে অণুজীবদের কি ভূমিকা রয়েছে, যেমন ধর তোদের বাড়ি যাদের গ্রামে, তারা জানিস অনেকের বাড়িতে গোশালা আছে, মানে অনেক গরু আছে। সেই গরুর কি করে, গোবরকে একটা জায়গায় রেখে দেয়, ঠিক আছে। আর সেই গোবরের মধ্যে কি আছে, সেই গোবরের মধ্যে মিথানোজেনিক ব্যাকটেরিয়া রয়েছে। সেই মিথানোজেনিক ব্যাকটেরিয়ারা কি করে, ওই গোবরকে ভেঙে দিয়ে মিথেন গ্যাসে পরিণত করে দেয়। এরকমের একটা গোবর গ্যাস প্লান্টের নাম হয়তো তোরা শুনেছিস, যারা একটুখানি খোঁজ খবর রাখিস, এরকমের থাকে গোবর গ্যাস প্লান্ট। আর এই গোবর গ্যাস প্লান্টের মধ্যে গোবর রাখা হয় প্রচুর পরিমাণে, তাছাড়া তরি তরকারির খোসা দেওয়া হয়। আর তখন কি হয়, এই গোবর গ্যাস প্লান্টের মধ্যে যেসব মিথানোজেন রয়েছে, সেই সব মিথানোজেন কি করে, এই গোবরটাকে ভেঙে দেয়, ভেঙে দিয়ে কিসে পরিণত করে, মিথেনে পরিণত করে দেয়। আর সেই মিথেন দিয়েই আমরা কি করতে পারি, রান্নার কাজে ব্যবহার করতে পারি। এখানে পাইপ দিয়ে নিয়ে গিয়ে রান্নাঘরে নিয়ে যায়, আর তার থেকে আমরা কি করতে পারি, রান্না করতে পারি। ক্লিয়ার হয়েছে? তাহলে এই মিথানোজেন কি এক ধরনের অণুজীব, মিথানোজেনিক ব্যাকটেরিয়া এক ধরনের অণুজীব। তাহলে এখানে অণুজীবদের ভূমিকা রয়েছে। তাছাড়া তোরা রিসেন্টলি আরও একটা ঘটনা জানিস, কি ঘটনা জানিস, যে কি বলে, আর্টেমিস নামক এক ধরনের কি হয়েছে, আর্টেমিসে চড়ে কি করেছিল, মহাকাশে গেছিল 3 জন অ্যাস্ট্রোনট, তাই তো, মানে চাঁদে গেছিল, মহাকাশে তো না, চাঁদের যে কক্ষপথ, সেই কক্ষপথের থেকে ঘুরে এসছে। তাহলে সেই যে স্পেস শাটলের মধ্যে কি হয়, মানুষজন কি করছে, কার্বন ডাইঅক্সাইড প্রতিনিয়ত ছাড়ছে তো। আর কার্বন ডাইঅক্সাইড প্রতিনিয়ত ছাড়ার ফলে কি, যে শাটলের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়েছে, কিছুটা পরিমাণ কি করা হয়, ভিন্ন ধরনের মেশিনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডের মাত্রাকে কমিয়ে দেওয়া হয়। আবার কি হয়, ওই স্পেস শাটলের মধ্যে এক ধরনের শৈবাল থাকে, ঠিক আছে, এক ধরনের শৈবাল, সেটা কি অণুজীব। তাহলে সেই শৈবালের নাম কি, ক্লোরেল্লা নামক এক ধরনের শৈবাল থাকে। তারা কি করে, ওই কার্বন ডাইঅক্সাইডকে, ক্লোরেল্লা, ঠিক আছে, এরা কি করে, এরা ওই যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে স্পেস শাটলের মধ্যে প্রচুর পরিমাণে, তাদেরকে শোষণ করে নেয়। তাহলে স্পেস শাটলের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যায়। আর আরও কি হয়, এরা অক্সিজেন তো স্পেস শাটলের মধ্যে এরা কি করতে পারে, অক্সিজেন দিতে পারে, ছাড়তে পারে। তাছাড়া এই ক্লোরেল্লাকে খাওয়াও যায়, ঠিক আছে, সাপ্লিমেন্ট হিসেবে খাওয়াও যায়। তাহলে এইখানটাতেও কি রয়েছে, এখানটাতেও অণুজীবের ভূমিকা রয়েছে। তারপরে অণুজীবদের আরও কি, আমরা যেসব বর্জ্য পদার্থগুলো যেখানে সেখানে ছড়িয়ে দিই, সেই বর্জ্য পদার্থগুলোকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিতে সহায়তা করে। এখানেও কি অণুজীবের ভূমিকা রয়েছে। তাহলে আশা করি তোদের সবার এই ক্লাসটা ভালো লেগেছে, তোদের এখানকার সমস্ত কনফিউশন দূর হয়ে গেছে। বিশেষ করে ভ্যাকসিনেশনে অনেকের সমস্যা থাকে, অ্যান্টিবায়োটিকের সমস্যা থাকে, এগুলো সবার ক্লিয়ার হয়ে গেছে। নাইট্রোজেন সাইকেলের সমস্যা থাকে, স্বাধীনজীবী ব্যাকটেরিয়া বুঝতে পারিস না কি,
সেগুলো সব ক্লিয়ার হয়েছে। তোদের এই ভিডিওটা ভালো লেগেছে, যাদের যাদের ভিডিও ভালো লেগেছে তারা কী করতে পারিস, তোদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারিস, লাইক কমেন্ট দিতে পারিস, আর কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারিস, তাহলে আমার আরও কি ইন্সপায়ার হই। যাই হোক, তোদের সবাইকে এই মধ্যে দেখার জন্য ধন্যবাদ। অল দ্য বেস্ট, ভালো করে পড়ালেখা কর।